আরেকটা পয়েন্টে একটু যাই এবং জনাব আখতারুজ্জামান বাচ্চু আপনাকে দিয়ে শুরুটা করি। আপনি হয়তো দেখে থাকবেন আজকে অ্যাডভোকেট শিশিরমণি যে আয়োজনে ছিলেন, সেই আয়োজনে তিনি কয়েকটা পরিসংখ্যান তুলে ধরেছেন এবং বলেছেন ব্যাংক ডাকাতদের কাছেই আবারও ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গেল কয়েকদিন ধরে এটা বেশ ভালো রকমের আলোচনা তৈরি হচ্ছে। সরকার আসলে কি চাচ্ছে? সরকার কি সেই পুরনো ব্যাংক দখলদারকে আবার সুযোগ দিচ্ছে, নাকি এমন কিছু তৈরি করছে যে দখলদারদের একটা শাস্তির মধ্য দিয়ে, একটা পরীক্ষার মধ্য দিয়ে এসে তারপর এই চ্যানেলে ঢুকতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 30 সেকেন্ড করে ছোট্ট করে কিছু বলছি। যে দেখেন, বাংলাদেশে যে দীর্ঘ 17 বছর একটা জুলুমের রাজ্য ছিল, সেখান থেকে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে একটি সরকার নির্বাচিত শুরু করেছে এবং সংসদীয় গণতন্ত্রে সংসদ সার্বভৌম এবং সংসদেই সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়। কিন্তু আমার অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে আপনি কিছু শব্দ চয়নের কথা বলেছেন, এটা সংসদের বাইরে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু জুলাই বিপ্লবের পর বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও পরিবর্তিত হয়েছে, আকাঙ্ক্ষা বেড়েছে। আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে মানুষ যে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সরকারি দল, বিরোধী দল, সবাই, সংসদ সদস্যবৃন্দ সবাই এটা ধারণ করবে। কিন্তু অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে সংসদের ভিতরেও একটা মাননীয় স্পিকারও বলেছেন যে একজন সংসদ সদস্যের উদ্দেশ্য করে যে সাবেক স্টাইলে মব মেন্টালিটি নিয়ে সংসদে সংসদের বিধিবিধান আছে, রীতিনীতি আছে, কালচার আছে। হ্যাঁ, তো এখন যেসব শব্দ আমি সেটা বললাম না, যেহেতু আমিও একজন সংসদ সদস্য, এটা আমাকেও ডিবেস করবে, আমারও অসম্মানী হবে। তো সুতরাং আমরা সবসময় প্রত্যাশা করি সব কিছুর কেন্দ্রবিন্দু সংসদ। আমরা যা কিছু বিরোধ মত দ্বিমত সবকিছু নিয়ে আলোচনা করে একটি সুন্দর কিছু এই দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা উপহার দেবো। এখন ব্যাংকের প্রসঙ্গে আমি যেটা বলছি, শিশিরমণি সাহেব যে বক্তব্যটি দিয়েছেন সরকারকে ঘায়েল করে, এইটা আসলে এটা আমি যদি বলি একটু সোজা সাপটা বলি, এটা জামাতি স্টাইল, ভুল নেগেটিভ তৈরি করা এবং বিভিন্নভাবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা, যেটা এই যে ধরেন 2 মাসের সরকার এতগুলো উদ্যোগ নেওয়ার পর সেগুলো নিয়ে কোনো কথাই নাই, জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কোনো কথা নাই, জনকল্যাণমুখী কাজগুলোর বিরোধিতা। এই যে যখন ফার্মার্স কার্ডের কথা বলা হয়েছে, আরে দূর তোর কৃষক কার্ড, বর্তমান বিরোধী দলের নেতা সেটা কিন্তু নির্বাচনের আগেও বলেছেন, এখনো সেগুলি বলছেন। আসলে এটা কিসের ভিত্তিতে উনি বলেছেন? ব্যাংক লুটেরাদেরকে বিএনপি পুনর্বাসন করছে। আমি জানি না ওনার সেটার তথ্য, কোনো উপাত্ত, কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা। এটা শুধু ন্যারেটিভ তৈরি করার জন্য বা বিরোধিতা করার জন্য সরকারের করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর আগেও যে স্বৈরাচারের ভোট ভর করেছে, এর আগেও দেখেছি আমরা যে আওয়ামী লীগ এই স্টাইলে কথা বলেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আপনি দেখবেন শহীদ জিয়ার এই কোনোদিন এই ধরনের ভাষা ব্যবহার করেন নাই, বেগম খালেদা জিয়াও কারোর সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন না। আমরা সংসদটাকে আমরা দেখেন শেখ হাসিনা এই অর্থনীতি একদম ধ্বংস করে দিয়েছে, দেশের টাকা বিদেশে লুপাট করা হয়েছে। আমরা তো সেই অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য, কার্যকর একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং সেটা আপনি জানেন যেটা একদিনের ব্যাপার না। বিএনপি চেষ্টা করছে এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাটাকে একটি ভালো অর্থনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিসের ভিত্তিতে আমার জানা নাই। একটু পরিষ্কার হয়ে আসি। অ্যাডভোকেট শিশিরমণি, আপনি আপনার যে বক্তব্য, সেই বক্তব্যের একটা জায়গায় বলেছিলেন যে ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, 24টি বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে এই কোম্পানিগুলো বাস্তবে নেই। 24 জায়গা থেকে 2% বেশি শেয়ার এসেছে, তারা বোর্ডে লোক বসিয়েছে, এভাবে তারা 82% শেয়ারের মালিক হয়েছে। সেই এস আলমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে তদন্তে দেখা গেছে, এই তদন্তটা আসলে কোন সময় হয়েছিল বা কাদের তদন্ত ছিল একটু জানাবেন কি? হ্যাঁ, অবশ্যই জানাবো। তার আগে আমি দুটো ছোট ছোট কথা বলে নিই। এক ভাই বলেছেন যে আলটিমেটলি জাজমেন্ট করে জনগণ। ইয়েস, আলটিমেটলি জাজমেন্ট জনগণই করে। তো আমরা খুব আহত হই যখন গণভোটের জাজমেন্ট কি জনগণের জাজমেন্ট মনে হয় না? গণভোটের যে জাজমেন্টটা জনগণ করেছে, সরকার কি মনে করে না দিস ইজ পিপলস জাজমেন্ট? ডেফিনেটলি এই কারণে তো বলেছে যে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ বাস্তবায়ন করা হবে। If it is people's judgment,
then the government must comply with the judgment given by the people. এবং সেখানে কি আছে? সেখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। বলা আছে যদি গণভোটে অধিকাংশ ভোট হায়ের পক্ষে হয়, তাহলে বাংলাদেশে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত এবং সেটা 180 দিনের মধ্যে কাজ করবে। কোথায় মানছেন না তো জনগণ, তোয়াক্কাই করছেন না। 51% গরমে 60%কে আর 70%কে আর গুরুত্ব দেওয়া মনে করছেন না। আবার ওনারাই বলছেন জনগণের জাজমেন্টই নাকি আলটিমেট জাজমেন্ট। তাহলে ডাইরেক্ট তো গণভোট, এটা মানে না। এখানে মানে না, এটা কি বলা ঠিক হবে? মানে অ্যাডভোকেট শিশুমণি, যেখানে বলা হচ্ছে চিফ হুইপের পক্ষ থেকে যে আসেন আমরা একসাথে বসি, কোনো কিছুই বাদ দিচ্ছি না, প্রস্তাব করা হচ্ছে, তাহলে তো আপনি মানা না মানার আর আইনটা সম্পর্কে আপনার ধারণা নেই। না, এখানে কিন্তু মানে বলা হচ্ছিল যে ওই সময় ঐক্যমত্য কমিশন তাড়াহুড়া করে খুব দ্রুত করে এই অধ্যাদেশগুলো তৈরি করেছে, এখন সুযোগ আছে। এমনও আছে, আমি 30 সেকেন্ড অ্যাড করি, আমি যে 3 দিন আগেও কোনো অধ্যাদেশ জারি করেছে। হ্যাঁ 30 সেকেন্ড জি বলুন। 3 দিন আগেও কোনো অধ্যাদেশ জারি করে গেছেন বিগত সরকার। তো 3 দিন আগে কোনোটা করা হয়েছে, 15 দিন আগে, কোনোটা 12 দিন আগে, এরকম আচ্ছা বলেন শিশুমণি, বলুন। জি, তো আমরা আরো ডেমোক্রেটিক করতে পারি, আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী এটাই আসলে মানে সংসদ সদস্য বলছিলেন অ্যাডভোকেট শিশুমণি যে আলোচনার শুনেন, আমার প্রশ্নের উত্তরটা শুনেন। জি বলেন। একটা গণভোটে 70% লোক যে ভোট দিয়েছে, এই ব্যাপারে ওনারা প্রচারণা চালিয়েছেন কি চালান নাই? না হ্যাঁ এর পক্ষে তো প্রচারণা চালানো হয়েছে। আমি বলার পরে আপনারা যুক্ত করবেন, কোনো প্রয়োজন নাই। এই গণভোটের রেজাল্ট মেনে যে কাজ করার কথা চা করেননি কেন? সংবিধান সংস্কার শপথ নেন নাই তো? আইনে বলা আছে, 7 নম্বর ধারায় বলা আছে, যদি গণভোটে অধিকাংশ লোক পক্ষে রায়, তাহলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সেই সংস্কার পরিষদের শপথ এভাবেই নিবেন যেভাবে একজন সংসদ সদস্য নিয়ে থাকে। কে পড়াবেন? সংসদ সদস্যকে যিনি পড়ান তিনি পড়াবেন। চিঠিও পেয়েছিলেন, একটা নিয়েছেন, আরেকটা ডিক্লাইন করেছেন, আরেকটা নেন নাই। পরবর্তী প্রশ্নে আসেন, উনি বলছেন যে সংসদ সার্বভৌম। আমি আমার মানে মাননীয় সংসদ সদস্যকে বলবো, দিস ইজ আ রং কনসেপ্ট। বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়, বাংলাদেশের পিপল আর দি সার্বভৌম। বাংলাদেশের 3টা অর্গান আছে, একটা পার্লামেন্ট, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। কোনোটাই সার্বভৌম নয়, একটা আরেকটার চেকস এন্ড ব্যালেন্স। দিস ইজ বাংলাদেশি কনস্টিটিউশনালিজম and this is what is constitutional dispensation in বাংলাদেশ। এবং ষোড়শ সংশোধনীর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন পার্লামেন্ট ইজ নট দি সভারেইন। ভারতের সাবকন্টিনেন্টে কোনো পার্লামেন্টই সভারেইন না, শুধু ব্রিটিশ পার্লামেন্ট সভারেইন। বাংলাদেশে আমি কি ব্যাংকের ইস্যুতে আসতে পারি? ব্যাংকের ইস্যুটাতে আসেন। ব্যাংকের ইস্যুটাতে দেখবেন একটা ফাইন্যান্সিয়াল রেজলিউশন অর্ডিন্যান্স ছিল। এই অর্ডিন্যান্সটা ওনারা প্রথম আমাদেরকে বলেছিলেন যে অর্ডিন্যান্সটা তারা ল্যাপস করে দিবেন, পাস করবেন না। পরবর্তীতে দেখা গেছে সংসদে তারা 18 ক ধারা সংযুক্ত করে এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট এনে আগেরটাকে রহিত করে নতুন আইনটা প্রস্তাব করেছেন। 18 পথে আছে যে এই যে ব্যাংক, যার যে 5টি ব্যাংককে একীভূত করা হয়েছিল, 5টি ইসলামী ব্যাংক, এই 5টি ইসলামী ব্যাংকের মধ্যে 7% অতীতের মালিকরা 7% টাকা যদি দেন, তাহলে তারা তাদের মালিকানা ফেরত পাবেন। এবং সরকারের পক্ষ থেকে দেওয়া 35,000 কোটি টাকা এই ব্যাংকগুলোকে একীভূত করে 35,000 কোটি টাকা বিগত সরকার এখানে ইনজেক্ট করেছিল, তাদের স্বার্থে, গ্রাহকদের স্বার্থে। এইগুলো সহ তারা এটা ফেরত পাবেন। এবং এসালামের কথা যেটা আমি বলেছিলাম, 24টা কোম্পানি তৈরি হয়েছিল। এই 24টা কোম্পানি লিস্ট আছে। আপনি বলছেন তদন্তে, সে তদন্তটা আসলে কাদের? আনসার দিচ্ছি। মানি লন্ডারিং এর 2টো মামলা হয়েছে দুদক কর্তৃক। যে মানি লন্ডারিং এর মামলায় তৎকালীন ইসলামী ব্যাংকের এমডিও এখন জেলে আছে এবং সেখানে এসালাম সাহেব প্রত্যেকটা আসামি আছেন। ওই ভুইফোর কোম্পানিগুলোর লোকেরা আসামি আছেন। এখানে 2টো তদন্ত রিপোর্ট বের হয়েছে। আপনি যদি বিশেষ আদালতে খবর নেন ঢাকার, সেখানে তদন্ত রিপোর্ট দেখতে পাবেন, যেখানে বের করে দিয়েছেন যে একটা কোম্পানি যেটা গুলশানে একজন সিকিউরিটি, এই সিকিউরিটি হলেন এই কোম্পানির এমডি, আর ওই কোম্পানির একজন ক্লিনার তিনি হলেন তার
না, sorry. এখানে যদি আরেকটু পয়েন্টে আসি মানে ইসলামী ব্যাংক থেকে যে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, মানে এই হিসাবটা আসলে কিভাবে এলো? বাংলাদেশ ব্যাংকের হিসাব ছিল নাকি আলাদা কোনো বিএফএউডি বা পুলিশের কোনো তদন্ত রিপোর্ট ছিল? মানে 70,000 টাকার অঙ্কটা আসলে কিভাবে? জি? চারটা ফরেন কোম্পানিকে বিগত সরকার আসার পরে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল অডিট আচ্ছা। ফার্ম হিসেবে। এই অডিট ফার্মের চারটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট আছে। বিং এ লয়ার, আই হ্যাভ দ্য কপি অফ দি অডিট রিপোর্টস। আচ্ছা ওই অডিট রিপোর্টে, চারটা অডিট রিপোর্টেই তারা ইউনানিমাসলি ফাইন্ডিং দিয়েছে যে 70,000 crore টাকা আচ্ছা। ইসলামী ব্যাংক থেকে ডিফালকেশন হয়েছে। এই আচ্ছা। ডিফালকেশন হয়েছে হলো 24টি কোম্পানির নামে। এমনও কোম্পানিকে লোন দেওয়া হয়েছে 500 কোটি টাকা, যে কোম্পানির কোনো অ্যাসেট নেই, আচ্ছা, কোনো কোলাটেরাল নাই। মানে এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা হয়েছে? না না না, না, না। এখানে একটু এতক্ষণ আমি কি মানে বলছি? কিছু কথা হ্যাঁ। এতক্ষণ আমি কি বললাম? একটু এটি তো একটু শুনি, হয়েছে, একটু শুনি, জি। এটি তো হয়েছে বিগত সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়ে সময় হবে না। হ্যাঁ, তো তাহলে আমরা এই যে হলো 70,000 কোটি আগের টাকা সরকারের আমলে। যে রেফারেন্সটা আমরা দিলাম, এটা নিয়ে তো তখন প্রশ্ন উঠবে যে অডিটে কোনো প্রবলেম আছে কিনা, সেটা আরেকবার রিঅডিট করতে হবে। মানে তখন শুধু 70,000 কোটি টাকা নিয়ে তো আলাদা একটা কনসার্ন চলে আসতে পারে। এই জায়গায় আপনি ভুল বুঝছেন, আপনার মনে হয় যে বিষয়টি সম্পর্কে ভালো ধারণা নাই। আচ্ছা, থাকলে বলেন আপনি তাহলে একটু পরিষ্কার হয়ে নি। বলতেন। জি। এই যে টাকাটা ডিফালকেট করেছে, এটা এই সরকার বা আগের সরকারের আমলে না, এটা তো করেছে ফ্যাসিস্ট সরকার। আচ্ছা, এই করার পরে এখন এসে যে মেকানিজমটা করা হচ্ছে, করে সেই 82% শেয়ারকে অ্যাডভোকেট শিশুমণি, আমাকে খালি এই জায়গাটা একটু বুঝাবেন। মানে এটা ফ্যাসিস্ট আমলের করা বুঝলাম, কিন্তু ফ্যাসিস্ট আমলের যে করা, এই হিসেবটা আসলে কিভাবে পেয়েছে? এটা কি ফ্যাসিস্টদের আমলের হিসেব নাকি ডক্টর ইউনূসের সময়কার? এতক্ষণ কি বললাম ভাই, যে জি। আগের ইন্টারিম সরকার এসে যখন ইসলামী ব্যাংকের এই দুরবস্থা দেখে তারা চারটা অডিট ফার্ম, তার মধ্যে আচ্ছা, আমি এখন পরিষ্কার হলাম যে এটা এই রিপোর্টটা হচ্ছে ডক্টর ইউনূসের যে সময়টা, সেই সময়টার অডিট করার সময়কার রিপোর্ট, তাই তো? সুপারভাইজড বাই দি বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। এবং বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্স চারটা ইন্ডিপেন্ডেন্ট হয়। ডিলয়েট আপনি নিশ্চয়ই জানার কথা। হ্যাঁ, আমি এই জায়গায় একটু মেডিয়াসের পরশ আপনার কাছে আসতে চাই। সাধারণ প্রশ্ন মানুষ হয়তো জানতে চাইতেই পারে যে ডক্টর ইউনূসের সময় খুব অস্থির ছিল একটা দেশ। মানে সকালবেলা আসলে কে কোথায় কোন দাবিতে আন্দোলনে বসবে আমরা জানি না, এবং একই সঙ্গে মব জাস্টিসের কথাও আমরা শুনেছি। এবং ওই সময় বলা হচ্ছিল যে 17 বছর ধরে যে সরকার ছিল, প্রতিটা জায়গায় প্রতিটা স্তরে স্তরে যে দুর্নীতি ছিল, সেই আবর্জনা তাদেরকে সরাতে হচ্ছে। তার মাঝখানে বাংলাদেশ ব্যাংক অথরিটি অবশ্যই ছিল, তাদের মাধ্যমে আসলে ইসলামী ব্যাংকে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, অডিট রিপোর্টও বের হয়েছে। মানে এই সরকার কি সেটার উপরেই আস্থা রাখবে? 70 কি 50 হতে পারে না, বা 70 কি 80 হয়ে যেতে পারে না? মানে এটা নিয়েও তো একটা কথা উঠতে পারে না? ধন্যবাদ। আপনি যেটা বললেন, দেখেন এই জায়গাতেই কিন্তু প্রবলেমটা হয়েছে। জি, আপনি যে বলছেন যে 70-80 হতে পারে, আপনার বাড়তেও পারে, কমতেও তো বাড়তেও পারে, কমতে পারে। বিএনপি কিন্তু ওই যে ঐক্যমতে যেটা করেছে, জি। সেটা আবার সে বলছে যে আমরা পার্লামেন্টারি সিস্টেমে একটু রিভিউ করে দেখি, জি। এটাতে হয়তো কিছু চেঞ্জ হতে পারে। ওইটা নিয়েই তো প্রবলেমটা হয়েছে। আজকে অ্যাডভোকেট শিশিরমণি, আমি ওনাকে খুব পছন্দ করি, উনি ভালো বলেন, বাট উনি যে বললেন যে গণভোটের রায়ের উপরে উনি এবং আমাদের বিরোধী দলরা খুব বোল্ড করে দাঁড়াচ্ছে, জি। কিন্তু একই দিনে একই ভোট হলো, যেটা আবার সংসদ নির্বাচন, সেখানে বলা হচ্ছে এটা সেটিং করা হয়েছে, এখানে নানা ধরনের ম্যানিপুলেট করা হয়েছে, এটা আগে থেকেই নির্ধারিত ছিল। তো গণভোট খুব বৈধ হলো, গণভোট খুব জায়েজ হলো, একই ভোটে কি করে আবার পার্লামেন্টারি ইলেকশনের যে রেজাল্ট হলো সেটাকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম? এই যে মানে মানে না, তবে এটা ঠিক, ডক্টর শিশুমণি কিন্তু সবার আগে বিরোধী দলে যিনি জিতেছেন, সেই সময় তাকে অভিনন্দন না, আমি জানাচ্ছি। শিশিরমণিকে আমি পার্সোনালি হ্যাঁ, বুঝতে পারছি। পছন্দ করি, মানে আমি এমনি ওনাকে সবাই পছন্দ in করি। general। সামগ্রিক বিরোধী দলের যে ক্যারেক্টার এটা দেখেন। আর ব্যাংকের যে বিষয়টা বললেন, ব্যাংকের বিষয় হলো, একটা তো হলো যে মানে দুর্নীতি, জি, যেটা এই মানে ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। সেটা 70 হোক, 80 হোক, বা কম বেশি যাই হোক, সেটা তদন্ত করা উচিত। এক। দুই হলো যে সামগ্রিকভাবে এস আলম সহ যে সমস্ত অলিগার্ক আপনার এই যে টাকা পাচার করেছে $234 বিলিয়ন, সেটাও মানে এটা তো জনগণের টাকা, একদম। এই টাকার ব্যাপারে, উদ্ধারের ব্যাপারে, এবং যারা এটা করেছে তার বিরুদ্ধে শাস্তি হওয়া দরকার। এইটা একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হলো এই যে ব্যাংক, এই ব্যাংকের মালিকানা প্রথমে একটা গ্রুপের ছিল। যখন পদ্মা সেতুর জন্য টাকা দরকার, মানে বিশ্বব্যাংক টাকা দিল না, তখন বলা হলো যেহেতু ইসলামী ব্যাংকের কাছে এই তারল্য অর্থ ছিল, তাদেরকে বলা হলো, তারা যখন দিতে অস্বীকার করলো, তখন সরকারের
একটা মানে সরকার জোর করে মানে তখন যে মালিক ছিল তাদেরকে ধরে বললো যে তুমি এই ব্যাংক লিখে দাও। তো এই লিখে দেওয়ার ক্ষেত্রে হয়তো ব্যাংকের যে শেয়ারের দাম যদি 10 টাকা থাকে সেখানে হয়তো 8 টাকা দিয়েছে, 7 টাকা দিয়েছে, কম দিয়েছে বা বেশি দিয়েছে বা যাই হোক দিয়েছে, অর্থাৎ একটা মূল্য দিয়ে তারা লিখে নিয়েছে। অর্থাৎ এই ব্যাংকের মালিক তখন কিন্তু এস আলম ছিল, তাই না? তাহলে এই এস আলম মালিক থাকার পরে 5 তারিখের পরে আপনার যারা হুড়হুড় করে ব্যাংকে চলে গেল তারা কিভাবে ব্যাংকের দখল নিল? তারা কি এস আলমের কাছ থেকে জোর করে লিখে নিয়েছে? তারা কি এস আলমকে ওই আগের মতো কিছু যে 10 টাকার শেয়ার 5 টাকা দিয়ে লিখে নিয়েছে, নাকি গায়ের জোরেই গিয়ে দখল করে নিয়েছে? এইভাবে যে অসংখ্য ব্যাংক দখল করে নেওয়া হলো, অসংখ্য ব্যাংক যে আগের মালিক আমি শেষ করি। অর্থাৎ এই যে অসংখ্য ব্যাংক, অন্তত বেশ কিছু ব্যাংক ওই ফ্যাসিস্ট আমলের যারা মালিক ছিল তারা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে আরেকটা গ্রুপ গিয়ে যারা নিল, এটা কি কোনো সরকারি নির্দেশে নিয়েছে? এটা ওই সময় কি অর্থাৎ 5 তারিখের পরপরই তো নিয়েছে। তখন কি বাংলাদেশ ব্যাংক কোনো সার্কুলার জারি করেছিল? তাহলে কিসের ভিত্তিতে তারা ওই ব্যাংকে ঢুকে গেল? তো আজকে যদি এইটা নিয়ে প্রশ্ন ওঠে তখন তো আবার ওই একই জায়গায় তৈরি হয়। এখন সেটাকে বলা হচ্ছে, এখন এটা যেহেতু একটা নির্বাচিত সরকার এসছে, আপনি তো সব জায়গাতে একজন চোরও তো বলতে পারে আমি চোর বলে কি তুমি আমার বাড়িতেও চুরি করবা? তাহলে একজন চোর তো বলতেই পারে যে আমি চোর, তাই বলে তুমি আমার বাড়িতে চুরি করবা নাকি? সেও তো চোর বিচার চাইতে পারে, তাই না? তো সেই জায়গায় এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার এসছে, এখানে সবাই কিন্তু তার রাইটসটা বলতে পারে, চোরও বলতে পারে আবার মালিকও বলতে পারে, তাই না? এখন বিচারের জায়গাতে আসবে, এখন ওই মালিকের যেটা চুরি হয়েছিল সেটাও যেমন মালিক ফেরত পাবে, আবার চোরের মালিকানাধীন কোনো কিছু যদি চুরি হয় সেটাও তো চোর ফেরত পাবে, তাই না? সেই জায়গাটাকে চোর কি শাস্তি পাবে না? চোরের শাস্তি তো আমি বললাম যে যেই লুটগুলো হয়েছে, মানে এই যে ইসলামী ব্যাংক থেকে যে বিভিন্ন কোম্পানি মানে বেনামি কোম্পানি ব্যবহার করে যে টাকা পয়সা লুট করা হয়েছে, এটার তো অবশ্যই বিচার হওয়া উচিত। নিঃসন্দেহে এই টাকা তো ইসলামী ব্যাংকের টাকা। কোন আইনে? মানে আইনটা তো এখানে বলা হচ্ছে যে আইনটাকে আউট করে দিয়ে তাদেরকে ইনভেস্ট করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটাকে চ্যালেঞ্জ করা দরকার, এই জায়গাটাতে চ্যালেঞ্জ করা দরকার যে এই আইনের যেটা হয়েছে সেইটা চ্যালেঞ্জ করা দরকার। এবং সেখানে আমাদের আইন আছে, আমাদের আদালত আছে, আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় এবং বিরোধী দল এগুলো নিয়ে কথা বলবে। কিন্তু এই যে বলা হচ্ছে যে অমুককে ফেরত দেওয়া হলো, আপনি যখন বলবেন যে আগের পার্টিকে ফেরত দেওয়া হচ্ছে, তখন কিন্তু আবার প্রশ্ন উঠেছে, ভাই আপনি ওখানে কিভাবে গিয়েছিলেন, তাই না? আপনি কি ওখানে লিগালি গিয়েছিলেন? কে আপনাকে এই পারমিশনটা দিয়েছিল? তখন কি সরকার আপনাকে বলেছিল যে আপনি ইসলামী ব্যাংকে গিয়ে দখল করেন? তখন কি বাংলাদেশ ব্যাংক কোনো সার্কুলার জারি করেছিল যে আপনি এই যে মানে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরো অন্যান্য যে সমস্ত ব্যাংক, আমি নাম বলছি না যেহেতু আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপার, এইগুলোতে আপনি কিসের ভিত্তিতে তখন গিয়ে এই জায়গাগুলো এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন? আপনাকে কি অথরিটি ছিল? একটা তো মালিক ছিল, মেবি সে মানে করে নিয়েছে যেভাবে নিয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু আজকে এই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ সামগ্রিক বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। শুধু একটা যে ওই দুর্নীতি, ওটাও যেমন দুর্নীতি, ওরা যেটা করেছে সেটাও যেমন দুর্নীতি, আপনি যে বাইরে মানে 5 তারিখের পরে গিয়ে যে আপনি এই ব্যাংকগুলো দখল করে নিলেন, কোন রকম সার্কুলার, কোন রকম নির্দেশ, মানে অর্থাৎ 5 তারিখ থেকেই তো এগুলো শুরু হয়ে গেছে, তাই না? এগুলো তো একটা মানে এনার্কি ছিল একদম। এটাও নিয়ে তো কথা বলতে হবে। আপনি বোধহয় গণভোট ইস্যুতে একটা বক্তব্য দিতে চেয়েছিলেন, ওটা শেষ করবেন তারপরে আমি গণভোট নিয়ে আমি অলরেডি বলেছি যে গণভোটের বিষয়টা হলো যে আমি এই যে ভোটটা হলো, আমি সেটা বললাম যে এই ভোটে কিন্তু দুটো ভোট হয়েছে একদিনে। একটা হলো গণভোট, আরেকটা হলো সংসদ নির্বাচনের ভোট, তাই না? তো এই যে এবং এইখানে আমরা বলছি যে গণভোটটা খুব মানে ঠিক, এটাতে জনগণের রায় মানছি না, সরকারি দল মানছে না। আবার বিরোধী দল বলছে যে ওই যে মানে পার্লামেন্ট ইলেকশন ওইটা সেটিং হয়েছে, ওইটা ম্যানিপুলেট হয়েছে, ওইটা আগে থেকে মানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ওটা আবার আমরা পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছি। এটা কিন্তু এক ধরনের স্ববিরোধিতা। এবং এই যে সংস্কার পরিষদ, এইটা কিন্তু এইটার ব্যাপারে কিন্তু জুলাই সনদে কিন্তু ঐক্যমত্য হয় নাই, এটা জুলাই অধ্যাদেশের মধ্যে দিয়ে এসছে, সেটার ব্যাপারে কিন্তু কোনো ঐক্যমত ছিল না। অধ্যাদেশের ব্যাপারে কিন্তু কোনো ডিসিশন কোনো জায়গা থেকে হয় নাই। এবং তারপরেও কিন্তু সরকারি দল বলেছে, আপনি দেখেন মানবাধিকার কমিশন নিয়ে একটা কথা এসছে, খুব যে মানবাধিকারের মতো একটা সেন্সিটিভ ইস্যু সরকারি দল মানছে না। আপনি দেখেন এই যে
অন্তর্বর্তী সরকার ছিল, এই অন্তর্বর্তী সরকার আপনি জানেন বহুত্ববাদের নামে তারা এলজিবিটি ইস্যুটাকে প্রমোট করেছিল এবং প্রফেসর ইউনূস নিজে এলজিবিটি সাপোর্টার এবং প্রমোটার। ওই সময় কিন্তু আমরা এটা দেখেছি এবং তার বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন এলজিবিটির যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস, তার মেয়ে, তারা কিন্তু ওই পোশাক পরে, ওই পরে সে কিন্তু ওখানে প্রমোট করছে। তো আমি একটু শেষ করছি। এবং একই সাথে কিন্তু আপনার এই যে মানে ঢাকায় জাতিসংঘে মানে মানবাধিকার কমিশনের অফিস খোলা, এটার ভিতরে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আমার জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু, কারণ ওনারা যেহেতু একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন, ওই এজেন্ডা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়ে গেছেন। তো সেই জায়গাগুলোতে আমাকে যদি আজকে রাষ্ট্রের স্বার্থ মানে নিশ্চিত করতে হয়, তাহলে এইগুলো রিভিউ করতে হবে। আপনি দেখেন 3 দিন আগে যে চুক্তিটা করেছে, আজকে বাংলাদেশ কেন চায়না থেকে তেল কিনতে পারছে যাবো না, কারণ অনেক আলাপের বিষয় এবং মেডিসিন বড় সাহেব চমৎকার করে অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি এই পয়েন্টগুলো নিয়ে নিশ্চয়ই শিশির মনির একটা ব্যাখ্যা তো পাবোই। তার আগে মাননীয় সংসদ সদস্য একটা বিষয় একটু বলবেন, মানে বিরোধী দলে এই কথাটা কিন্তু মানে আমরা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ তারা যে শঙ্কাটা করছেন সেই শঙ্কাটা কিন্তু সাধারণ মানুষেরও। তারা মনে করছে যে পরিমাণ ব্যাংকের লোপাটের গল্প তারা দেখে এসেছে, এই সরকার কি সেই পুরনো ফাঁদে পা দেবে বা সেই সুযোগটাই কি কাজে লাগাবে? মানে এই আশাবাদ বা এই জিনিসটা আসলে কিভাবে এস্টাবলিশ করবে সরকার? এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো মানে আইন যখন বাতিল হয়ে যাচ্ছে বা সেটা নিয়ে নতুন করে ভাবনার কথা বলা হচ্ছে। না, এখানে ব্যাংকের যে আইনটির কথা বলা হয়েছে সেটা কিন্তু বাতিল হয়নি, সেটি একটু সংশোধিত আকারে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা একসাথে একটা কমিটি হয়েছে, সেটার মাধ্যমে কিছু সংযোজন বিয়োজন হয়ে সেটা কিন্তু হয়েছে। আর হলো যে বিএনপি, দেখেন দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কিন্তু জিরো টলারেন্স। বিএনপি এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অঙ্গীকার করেছেন এবং উনি বলেছেন যে দুর্নীতি মুক্ত এবং দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়ন, জনগণ কল্যাণে কাজ করা, জনগণ কল্যাণমুখী কাজে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এগুলি করেই চলেছেন। সুতরাং এইটা বিএনপি যারা ব্যাংক লুট করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স এবং বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রকম বিএনপির কার্পণ্য নাই। এটা হলো যে এরকম একটি বিষয়। আরেকটি বিষয় হলো অন্য কেউ, মেহেদী হাসান পলাশ ভাই যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে অন্য কেউ করলে দুর্নীতি আর আমি করলে সেটা সুনীতি, এটা তো হতে পারে না। 5ই আগস্টের পর আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে কেউ ইসলাম ব্যাংক সহ কিছু ব্যাংক ওনারা দখল করে নিয়ে গেছেন। ওনারা কোন আইনে কোন ক্ষমতা বলে দখল করে নিয়েছেন? বিএনপির বিরুদ্ধে ভুল ন্যারেটিভ তৈরি করে দেশে বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, কিন্তু বিএনপি দখল চাঁদাবাজি লিপ্ত এসব ভুল ন্যারেটিভ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হয় নাই। অন্যদিকে ওনার আর্থিক প্রতিষ্ঠানগুলি দখল করে নিয়ে এই নির্বাচনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। যেরকম আমার বিরুদ্ধেও যিনি প্রার্থী ছিলেন জামাতের, উনি কিন্তু অনেক অর্থ ব্যয় করেছেন। এরকম শোনা যায় সব জায়গায় জামাতের প্রার্থীরা ব্যাপকভাবে স্বাবলম্বী এবং অনেক অর্থ বিনিয়োগ করেছেন, ব্যয় করতে পেরেছেন। কারণ হলো ওনাদের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বিএনপির কিন্তু কোনো ব্যাংক নাই, বীমা প্রতিষ্ঠান নাই, কোনো হাসপাতাল নাই। সুতরাং বিএনপি একটি বিএনপির জনপ্রিয়তায় বিএনপির